বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি একমাত্র দল যারা নেতাকর্মীরা কেউ অন্যায় করলে ব্যবস্থা গ্রহণ করে। তিনি বলেন, দলের লক্ষ্য উদ্দেশ্য তৃণমূলের মাঝে ছড়িয়ে দিতে হবে। দুপুরে বিএনপির যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতাকর্মীদের নামে অপপ্রচার না ছড়ানোর আহ্বান জানান তারেক রহমান। বিস্তারিত রিপোর্টে রয়েছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। দীর্ঘ ৭ বছর পর বিএনপি যশোর জেলা শাখার দ্বিবার্ষিকী সম্মেলন ঘিরে টাউন হল ময়দানে জড়ো হন স্থানীয় ও আশপাশ এলাকা থেকে আসা নেতাকর্মীরা। সম্মেলনের শুরুতে বক্তব্য প্রদান করেন স্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি একমাত্র দল যার নেতাকর্মীরা কেউ অন্যায় করলে ব্যবস্থা গ্রহণ করে। নৈতিক অবস্থান থেকে, দলীয় অবস্থান থেকে আমরা সেই সকল নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব, সর্বোচ্চ যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব একজন কর্মী বা একজন নেতার বিরুদ্ধে, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি। বিএনপির নাম নিয়ে কিছু মানুষ জনগণের কাছে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, দলের ৩১ দফার উদ্দেশ্য তৃণমূলের মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে যতটুকু প্রত্যাশা আমাদের ছিল, যতটুকু আমরা করতে চেয়েছিলাম, সব কাজ আমরা হয়তো সক্ষম হইনি সব কাজগুলো সম্পূর্ণ করতে। সেজন্যই আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। আপনারা দেখেছেন এই মুহূর্তে দলের পক্ষ থেকে আমরা ৩১ দফার একটি পরিকল্পনা দিয়েছি রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য। দেশ পরিচালনার দায়িত্ব পেলে সবার আগে দেশ পুনর্গঠন ও রাষ্ট্রকাঠামো পূর্ণ মেরামত করা হবে বলেও জানান তারেক রহমান। আমরা আজ থেকে সবার আগে উপস্থাপন করেছিলাম কিভাবে আমরা রাষ্ট্রকে মেরামত করতে চাই, রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে চাই, কিভাবে ভেঙে পড়া প্রতিটি প্রতিষ্ঠানকে আবার মেরামত করতে চাই, এবং যে রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে দেশ এগিয়ে যাবে, দেশের পুনর্গঠন হবে বা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। নতুন করে দেশ গড়ে তুলতে সবাই আরও আন্তরিক হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই করেছে তা সফল হয়েছে শুধুমাত্র ছাত্র ও জনতার সম্মিলিত প্রচেষ্টায়। সাংবাদিক মরহুম মাহফুজুল্লাহর মরণোত্তর ২১শে পদকপ্রাপ্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চলমান রাজনৈতিক নানা বিষয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জীবনে আমরা সবাই জানি যে আমরা সবাই বেশিরভাগই বিপ্লবী রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। এই সময় নতুন করে দেশ গড়ে তুলতে সবাইকে আরো আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব, সবাই কথাটা বলছি, এটাতে সবারই মনে হয় আরো অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন। বলেন, দেশের রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই করেছে তা সফল হয়েছে শুধুমাত্র ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায়। দীর্ঘদিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সব শেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কথাটাকে বলা হয়েছে বাসযোগ্য দেশ, তিতুমির বলেছে, সেই বাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে অটোরিকশা শ্রমিক দলের সাধারণ সভায় জাতীয় নির্বাচন প্রসঙ্গে কথা বলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এই ব্যবসার গুরুত্ব সরকার যদি বুঝতে পারে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশ ছেড়ে পালাতে হয় এমন রাজনীতিকে ঘৃণা করে জামায়াত ইসলামী। লক্ষ্মীপুর জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত গণজমায়েতে তিনি এ কথা বলেন। শহীদদের রক্তের সাথে বেইমানি না করে চাঁদাবাজি, দখল বাণিজ্য বন্ধ করার আহ্বানও জানান তিনি। একই সাথে জামায়াত নেতা ATM আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। আতিকুর রহমান তিতাস আছেন বিস্তারিত রিপোর্টে। দীর্ঘ ২৮ বছর পর লক্ষ্মীপুরে বাংলাদেশ জামায়াত ইসলামীর গণজামায়াতকে কেন্দ্র করে সকাল থেকেই লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। দীর্ঘদিন পর এই জনসভাকে কেন্দ্র করে তিল ধারণের ঠাঁই ছিল না সমাবেশ স্থলে।
দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, অসংখ্য দেশপ্রেমিক মানুষের খুনের রক্ত লেগে আছে আওয়ামী লীগের হাতে। যে রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয়, এমন রাজনীতিকে ঘৃণা করে জামায়াত ইসলামী। যেই জীবনে বাতাস পরিবর্তন হলে মানুষকে ইঁদুর বনে যেতে হয়, এমন রাজনীতিকে ঘৃণা করি যেই রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয়। 53 বছরেও দেশের মানুষ পুরোপুরি স্বাধীনতা অর্জন করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, 24-এর পর দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত বাংলাদেশ পাবার স্বপ্ন দেখলেও তা প্রতিষ্ঠিত হয়নি। শহীদদের রক্তের সাথে বেইমানি না করে চাঁদাবাজি, দখল বাণিজ্য বন্ধ করার আহ্বানও জানান তিনি। বিনয়ের সাথে অনুরোধ করব, বন্ধুরা দয়া করে ওই শহীদদের রক্তের প্রতি একটু সম্মান দেখাও। আমাদের শহীদদের রক্তকে তোমরা অপমানিত করবে না। এ সময় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ ফেসিবাদীদেরকে তাড়ালো, কিন্তু ফেসিবাদের বোঝা এখনো এটিএম আজহারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল। এক এক করে জাতীয় নেতৃবৃন্দ সবাই বের হয়ে আসলেন, এখনো আজহারুল ইসলাম অন্ধকার প্রকোষ্ঠে থেকে গেলেন কারাগারে। এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। সেই মানুষটার উপরে আর জুলুম করবেন না, দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। ধর্ম নিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ জামায়াত ইসলামী বিশ্বাস করে না, তাই কুরআনের আলোকে দেশ চালানোর সুযোগ দিতে সকলের প্রতি আহ্বান জানান জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইসলামের শাসনটাই দেশবাসীর দেখার সুযোগ হয় নাই, জানি না এইটুকু হায়াত পাবো কিনা। মহান আল্লাহর কাছে ভিক্ষা চাই, হে আল্লাহ, এতগুলা মানুষকে যখন তুমি দৌলতে ঈমান দান করেছ, মেহেরবানি করে কোরআনকে বাংলাদেশের শাসন ক্ষমতায় তুমি বসায় দাও। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। চাঁদপুরে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে। স্থানীয় নির্বাচন হলেই জনগণের দুর্ভোগ এবং তারপর অবশ্যই জাতীয় নির্বাচনও দিতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ চায় আগে কিছু মৌলিক সংস্কার হতে হবে। বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ বিশ্ব রোডে জেলা জামায়াতের আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান আরও বলেন, 5 আগস্টের রাস্তা যারা একবার চিনে ফেলেছে, এই জাতিকে কেউ আর দুঃশাসন আর দুর্নীতি দিয়ে বাঁচাতে পারবেন না। আমরা বলছি আগে তাড়াতাড়ি জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচনটা দিতে হবে। স্থানীয় নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগটা কাটবে। তারপরে অবশ্যই জাতীয় নির্বাচনও দিতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ চায় মৌলিক কিছু সংস্কার হতে হবে। আগামীতে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, সবার প্রতি নির্দেশ যেন একটা সুন্দর নির্বাচন হয়, মানুষ ঈদের মতো আনন্দ করতে পারে। ভোট কেন্দ্রে বাধা প্রদান, মানুষ মারার ঘটনাগুলো চলবে না। এই সমস্ত অপরাধ কর্মকাণ্ড কোনো ক্রমেই হতে দেওয়া হবে না। দুপুরে সিইসির ব্যক্তিগত সফরে কক্সবাজারের কুতুবদিয়ার নিজ গ্রামে 2টি মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আপনি নিজের জমিটা যেমন পাহারা দেন, নিজের ভোটটাও পাহারা দিবেন। কেন্দ্রে দরকার হলে সবাইকে পাহারা দিতে হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগ সংস্কার কার্যক্রমের ক্ষেত্রে একটি অগ্রগামী ভূমিকা পালন করেছে, যা সর্বোচ্চ আদালতের নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। ময়মনসিংহে বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা বিষয়ক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, সংস্কার প্রচেষ্টাগুলোর স্থায়িত্ব নিশ্চিত করার উপায়গুলো অন্বেষণ এবং নির্ধারণ করতে হবে। জেলা বিচার বিভাগ এবং ম্যাজিস্ট্রেসিদের নিজ নিজ ভূমিকায় সংস্কারক এবং উদ্ভাবক হিসেবে আত্মপ্রকাশ এবং সংস্কার কর্মসূচির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি। বিচার বিভাগ সেপ্টেম্বর 2024 থেকে সংস্কার কার্যক্রমের ক্ষেত্রে একটি অগ্রগামী ভূমিকা পালন করছে, যা সর্বোচ্চ আদালতের নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। বিচার বিভাগের বিস্তৃত এবং বিশদ খাতভিত্তিক সংস্কার প্রস্তাবসমূহ প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সংস্কার কমিশনগুলোর সাথে ভাগাভাগি করা হয়েছে এবং তাদের প্রস্তাবে সেগুলোর প্রতিফলন দেখা যাচ্ছে। জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান বলেছেন, IMF এর অনেক চাপ সত্ত্বেও গত 6 মাসে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। তিনি জানান, এ খাতে ভর্তুকি রয়েছে প্রায় 42,000 কোটি টাকা। আর বাণিজ্য উপদেষ্টা SK বশিরউদ্দিন বলেছেন, এখনও ভ্যাট সিস্টেমকে ঠিক করা সম্ভব হয়নি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জুবাইর রহমান রয়েছেন বিস্তারিত রিপোর্টে।
পার্টনারদেরকে। রাজধানীর উত্তরায় বিজিএমএ ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান বলেন, আইএমএফের অনেক চাপ সত্ত্বেও গত 6 মাসে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। তিনি জানান, ব্যাপক দুর্নীতি হয়েছে বিদ্যুৎ খাতে, ভর্তুকি রয়েছে প্রায় 42,000 কোটি টাকা। ইটকল একটা আনএম্বিশিয়াস অর্গানাইজেশনে পরিণত হয়েছে। আজকে যে লক্ষ্যমাত্রা 300 মেগাওয়াট, আজকাল পৃথিবীতে কোথাও 100 মেগাওয়াটের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় না। আজকাল সব জায়গাতে এটা লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় হাজার হাজার মেগাওয়াটে। গ্রীষ্মকালে সেচের বিদ্যুৎ বন্ধ রাখা হবে না জানিয়ে উপদেষ্টা বলেন, এসির তাপমাত্রা 25 ডিগ্রির নিচে নামানো যাবে না। তো ওই জন্য জ্বালানি, আমাদের যে জ্বালানি এবং বিদ্যুতের যে সংকট, সেটা থেকে উত্তরণের প্রধান উপায় হচ্ছে আমাদের আচরণগত পরিবর্তন করতে হবে। মনে রাখতে হবে আমরা একটা জ্বালানি সংকটের মধ্যে আছি। তো আমরা বলেছি যে এই গরমকালে কি বলে যে থার্মোস্ট্যাট 25 ডিগ্রির বা তার উপরে রাখতে হবে। আপনি দেখছেন এটা তো কোয়াইট কমফোর্টেবল টেম্পারেচার। এদিকে রাজধানীতে 13তম জাকাত ফেয়ারে যোগ দিয়ে বাণিজ্য উপদেষ্টা এসকে বশিরউদ্দিন বলেন, দারিদ্র্য বিমোচনে জাকাত ভূমিকা পালন করবে। বৈষম্যের মূলোৎপাটনে সম্পদের সুষম বন্টন প্রয়োজন বলেও জানান উপদেষ্টা। আমার প্রতিষ্ঠানের যে সমন্বিত ব্যাংকের দেনা তা অনেক বেশি। আমি জাকাত পেমেন্ট করার ফলে আজ পর্যন্ত আমার প্রতিষ্ঠান ভালো চলছে এবং এটা একটা অনেক বড় বরকত। কারণটা হচ্ছে যে সম্ভবত আমার প্রতিষ্ঠান জাকাত কমপ্লায়েন্ট। তো আমি এই তথ্য শেয়ার করার এই জন্য করছি যে আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে এর যে বরকতের মূল্য তা অপরিসীম, কাউন্টলেস। জুবার রহমান, মাই টিভি নিউজ। সরকার পতনের পর রাষ্ট্র সংস্কারের দ্বিতীয় ধাপে গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশ সম্বলিত প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার 22 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে। গত 18 নভেম্বর দ্বিতীয় ধাপে গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন সহ আরও 5টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব প্রণয়ন করার লক্ষ্য নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদকে প্রধান করে সংস্কার কমিশন গঠন করা হয়। এই অধ্যাপকের নেতৃত্বে কাজ করেছেন 7 সদস্য। পূর্ণাঙ্গ প্রতিবেদন চূড়ান্তে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছেন কমিশন। রমজানের বাকি মাত্র 7 দিন, আর বাজারে এখনই ইফতারে ব্যবহৃত ছোলা, ডাল, পেঁয়াজের দাম আরেক দফা বেড়েছে। আর সয়াবিন তেল নেই বললেই চলে। পাশাপাশি সব ধরনের মশলার দামও বাড়তি। শুধু ভোক্তা অধিদপ্তরই নয়, অন্যান্য অধিদপ্তরেরও বাজারে তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন বলে মনে করেন ভোক্তারা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত রিপোর্টে রয়েছেন আবু সাইদ অপু। দুয়ারে কড়া নাড়ছে পবিত্র রমজান। প্রতি বছর এ সময় ছোলা, ডাল, ডিম, ভোজ্য তেল, মুড়ি ও খেজুরের মতো পণ্যগুলোর চাহিদা হু করে বেড়ে যাচ্ছে। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সব ধরনের জিনিসপত্রের দাম। বাজার ঘুরে দেখা গেছে ছোলা বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকা কেজি দরে। একইভাবে খেসারি ডাল 110 থেকে 120 টাকা ও মসুর ডাল 120 থেকে 130 টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। মাস দুয়েক আগে চিনির দাম উঠেছিল 125 থেকে 130 টাকায়, তবে এখন তা কিছুটা কমে 115 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। বাড়তি রয়েছে খেজুর ও ডিমের দামও। প্রতি রমজানে এভাবে হয় যে খেজুরের দাম একটু বাড়তি থাকে। একটা ভালো কোয়ালিটি এইবার আসছে, হয়তো 10-15 টাকা 20 টাকা বেশি হয়ে গেছে। সব পণ্যর দাম বেড়েছে, যাতে আমরা নগরবাসী আমাদের নাভিশ্বাস। তবে মাছ ও মুরগির বাজার স্থিতিশীল অবস্থায় থাকলেও অস্থিরতা বিরাজ করছে সয়াবিন তেলের বাজারে। ভোজ্য তেলের সরবরাহ সংকট এখনও কাটেনি বলে জানান ব্যবসায়ীরা। তেল স্যার মার্কেটে দরকার আপনার 500-600 কার্টুন, ওরা মার্কেটে দিচ্ছে 150 কার্টুন 200 কার্টুন। বাংলাদেশে পর্যাপ্ত তেল আছে, তেল থাকা অবস্থা তেল পাইতেছে না মানুষে, এটা আমরা তো কিছু বলতে পারি না। তবে ভোক্তাদের অভিযোগ, রমজানের আগে শুধু সয়াবিন তেল নয়, বেড়ে যায় পেঁয়াজ, বেগুন, মুড়ি, বুট সহ ইফতার সামগ্রীর দাম। অন্যান্য দেশে উৎসবের সময় এরা বেদিন কাফের মুশরিক হলো এরা কমাইয়ে দেয়, আর আমাদের দেশে ইনশাল্লাহ আমরা বাড়াইয়ে দিই। যাদের আয় রোজগার সীমিত, তাদের তো একটা সীমিত পয়সার মধ্যে দিয়েই চলতে হয়। আমি তো মশলা জাতীয় দ্রব্য কিনছি বেশিরভাগের দাম একটু 10-20 টাকা বেশি। সিন্ডিকেটের সাথে তো আমার মনে হয় সবাই সম্পৃক্ত, এখন কাকে বাদ দিবেন? ব্রয়লারটা এখন যেটুকু আছে সামনে তো আরো বাড়বে, রোজা এসে গেছে। বাজারে ডিমের পাশাপাশি ব্রয়লার, সোনালী সহ সব ধরনের মুরগির দাম বেড়েছে। গরু ও খাসির মাংসের দাম 30 থেকে 50 টাকা বাড়তি। আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল।
বছরের 11 মাসেই খোঁজখবর না থাকলেও রমজান মাস আসলেই অনেকটা দৌড়ঝাঁপ শুরু হয় বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিদের। তবে ভোক্তারা বলছেন, রমজানকে পুঁজি করে যেভাবে দিনের পর দিন সব ধরনের জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, এটি যদি নিয়ন্ত্রণে না যায় তাহলে আয়ের সাথে যে ব্যয়ের সামঞ্জস্যতা সেটি অনেকটা অমিল থেকে যায়, যার ফলে তাদেরকে পড়তে হয় অনেকটা বেকায়দায়। বিশেষ করে চাল এবং তেলের দাম যেভাবে বাড়তে শুরু করেছে এবং তেলের যে হদিশ নেই সে বিষয়েও অনেকটা দুশ্চিন্তায় পড়েছেন ভোক্তারা। কারণ বাজার থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। দর্শকের পর্যায়ে রয়েছে মাই টিভি বিশেষ। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন সংযোজন। ছাত্র জনতার অংশগ্রহণে আন্দোলন পরিণত হয় গণ অভ্যুত্থানে। কঠোর আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। সরকারি গ্যাজেট অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন প্রায় 9 শতাধিক ব্যক্তি। প্রথম ধাপের তালিকা অনুযায়ী আহত হয়েছেন প্রায় 11,500, যার অধিকাংশই এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। মানবেতর জীবনযাপন করছেন তারা। রাকিব হাসানের রিপোর্ট। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যেখানে জুলাই আগস্ট আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য খোলা হয়েছে বেশ কয়েকটি বিশেষ ওয়ার্ড। বিশেষ একটি ওয়ার্ডে প্রবেশ করতেই চোখে পড়বে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ অসহায় মানুষগুলো শুয়ে আছে হাসপাতালের বেডে, যাদের মধ্যে রয়েছে ছেলে বুড়ো এমনকি শিশুরাও। এমনই একজন ইমরান পারমাণিক। সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়ে পুলিশের গুলিতে আহত হন তিনি। কাজ করতেন পোশাক কারখানায়। বড় বুলেট আছে না, বড় বুলেট মানে এদিক একই ওয়ার্ডে দীর্ঘ 7 মাস যাবৎ চিকিৎসা নিচ্ছেন শরীয়তপুরের মেহেদি আলম। গুলশানের একটি ফুলের দোকানে কাজ করতেন তিনি। আন্দোলনে যোগ দিয়ে রামপুরায় গুলিবিদ্ধ হন মেহেদি। সর্বপ্রথম আমার গুলি লাগে, তো গুলি লাগার পরে আমি হঠাৎ দেখলাম আমি পড়ে যাই, ঝিম ধরে গেছে। আমি বুঝতে পারিনি যে আসলে আমাকে গুলি লাগছে না কি লাগছে। এরপর আমি এক প্রকার যে আমি পড়ে যেতে হঠাৎ করে দেখি আমি পায়ে সেন্স পাই না। পরে দেখি যে আমার পায়ে রক্ত ব্লাড পড়তেছে। হ্যাঁ, আসলে বলা কোনো ভাষা পারি। ষষ্ঠ শ্রেণীর ছাত্র শাহরিয়ারের অবস্থাও প্রায় একই। মিরপুর 10 নম্বর গোল চত্বরে আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়েছেন 2 পায়েই। বিজয় মিছিলে যে সময় হয়েছে ওই সময় আমরা সবাই বিজয় মিছিল নিয়ে মানে এই যে ইয়াতে যাব, জাদুঘরের ওদিকে যাব, ওই সময় পুলিশ গুলি চালাতেছিল। ওই সময় মানে আমি পড়ে গেছি, উষ্টাকে পড়ে যাওয়ার পরে লুকাইছিলাম, কিন্তু ওনারা এসে সামনে এসে গুলি চালাই দিছে। জুলাই আন্দোলনে আহত এমন প্রায় 1000 খানেক রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে এই হাসপাতাল থেকে, যাদের অধিকাংশই বাড়ি ফিরে গেলেও অনেককেই সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হবে বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান। তাদের কিছু কিছু এমন রয়েছে যারা স্থায়ীভাবে পঙ্গুত্ব হয়ে যাবে, যাদের হাত পা চলে গেছে, তারা তো আর সেটি ফেরত পাওয়ার সুযোগ নেই কৃত্রিম হাত পা নিয়ে যতটুকু চলা যায়। আর দ্বিতীয়, এখন যারা চিকিৎসা নিয়ে গেছেন কিংবা হাসপাতালে যারা চিকিৎসাধীন আছে, এদের একটা অংশ তারা হয়তো বা পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। প্রয়োজনে রোগীদের বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা আমাদের দেশীয় যে সামর্থ্য আছে তার সর্বোচ্চটুকু করার চেষ্টা করছি। যদি মেডিকেল টিম মনে করে যে হ্যাঁ তাকে বিদেশ নিলে ভালো হবে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা বিদেশে নেওয়ার সুপারিশ করে থাকি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 2 গ্রুপে সংঘর্ষের ঘটনায় ভিসি প্রভিসির অপসারণের দাবিতে টানা 4র্থ দিনেও আন্দোলন অব্যাহত রয়েছে। দুপুরে কুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সকাল 11:30 থেকে ওয়েলফেয়ার সেন্টারের সামনে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। পরে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন ছাত্র হল প্রদক্ষিণ করে। শেষে প্রশাসনিক ভবন ও কুয়েটের প্রধান ফটক প্রদক্ষিণ করে শহীদ মিনারে অবস্থান নেয়। সেখানে এক সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ করে। আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা বলেন 6 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আমাদের শিক্ষার্থীদের রক্তের সাথে এই যে বেইমানি, এটি আমরা শিক্ষার্থীরা কখনোই মেনে নিব না। দেশের প্রথম সারির একটি শিক্ষা প্রতিষ্ঠানে এত বড় হামলার পরেও আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার সকল বিষয়ে একটি নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হঠকারী সিদ্ধান্ত বাতিল সহ 5 দফা দাবি নিয়ে রংপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। রংপুর মেডিকেল কলেজের মূল ফটক থেকে একটি মিছিল বের করে শহীদ মুক্তার এলাহি চত্বরে এসে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় নগরের কয়েকটি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। কর্মসূচিতে অংশ নেন রংপুর মেডিকেল কলেজ, কমিউনিটি মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, আর্মি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।